নীরব হোসেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের আলিমুল বিশ্বাসের ছেলে। নীরব হোসেন ও তার এক বন্ধু শহরে বাস টার্মিনাল এলাকা তাজ ফিলিং স্টেশনে রাতে মোটরসাইকেলে তেল নিতে যান। তখন পাম্প শ্রমিকরা বললেন তেল নেই, পাম্প বন্ধ। পরে নীরব বাড়ি ফেরার সময় ওই পাম্পে বোতলে করে তেল দেওয়া হচ্ছে দেখে তারা তখন ওই শ্রমিকদের বললেন, আপনারা আমাদের তেল দিলেন না, এখন আবার বোতলে করে তেল বিক্রি করছেন। এই নিয়ে শ্রমিকদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে পাম্প শ্রমিকরা নীরব হোসেনকে মারপিট করেন। নীরব তখন কিছু না বলে বাড়িতে চলে যায়। পরে অসুস্থতা অনুভব করলে তাকে হাসপাতালে নিলে কর্তব্য চিকিৎসকরা রাতে 9:30টার দিকে নীরবকে মৃত ঘোষণা করেন। ছেলেটি মারা গিয়েছে শুধুমাত্র তেলের জন্য। সোশ্যাল মিডিয়ায় এটি নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। জ্বালানি মন্ত্রী বললেন পর্যাপ্ত তেল আছে, তাহলে কেন তেল না পেয়ে এই ছেলের জীবন দিতে হলো? কেনই বা পেট্রোল পাম্প বন্ধ হওয়ার আশঙ্কা জন্ম নিয়েছে? তাহলে কি বাংলাদেশে তেলের মজুদ নেই? যা তেল বাংলাদেশে আছে তা দিয়ে কতদিন চলবে? আর নতুন করে কবে এই সংকট থেকে বাংলাদেশ বের হবে এবং কিভাবে? বাংলাদেশ সরকার আমাদের কাছে কি লুকানোর চেষ্টা করছে? আজকে আমি এসবের প্রশ্নের উত্তরই আপনাকে জানাবো, যা সরকার আপনাকে জানতে দিতে চায় না। বর্তমানে বাংলাদেশে প্রায় ৭০ লক্ষ থেকে ৭৫ লক্ষ মেট্রিক টন পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেলের প্রয়োজন হয়। প্রতিদিন গড়ে ২০,০০০ থেকে ২২,০০০ মেট্রিক টন বিভিন্ন ধরনের জ্বালানি তেলের প্রয়োজন হয়। এই চাহিদার প্রায় ৯০ থেকে ৯২% বিদেশ থেকে আমদানি করতে হয়। ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ২৮ লক্ষ টন শুধুমাত্র অপরিশোধিত তেলের আমদানি পরিকল্পনা রয়েছে। বাকি পরিশোধিত ডিজেল, অকটেন ও জেট ফুয়েল হিসেবে আসে। মোট চাহিদার প্রায় ৭৫% বা ৫০ থেকে ৬০ লক্ষ মেট্রিক টন হল ডিজেল, যা মূলত পরিবহন, সেচ এবং বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। বাংলাদেশ বর্তমানে মোট চাহিদা ১০% এরকম তেল অভ্যন্তরীণ উৎস থেকে পায়। এটি মূলত বিভিন্ন গ্যাস ফিল্ড থেকে উপজাত হিসাবে পাওয়া যায়, কনডেনসেট হিসাবে, যা পরিশোধন করে পেট্রোল ও অকটেনে রূপান্তরিত করা হয়। দেশের দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৪,০০০ মিলিয়ন ঘনফুট, কিন্তু স্থানীয়ভাবে উৎপাদন হচ্ছে মাত্র ২৬ থেকে ২৭ মিলিয়ন ঘনফুট, অর্থাৎ দৈনিক ১৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি থাকছে, যা এলএনজি আমদানির মাধ্যমে মেটানো হয়। বাংলাদেশের মোট জ্বালানি তেল ও গ্যাস মিলে আমদানির প্রায় ৯০% কোনো না কোনোভাবে হরমুজ প্রণালীর জলপথের উপর নির্ভরশীল। ইরান এবং ওমানের মাঝখানে এই সমুদ্রের পথের নামই স্ট্রেইট অব হরমুজ। এই ক্রাইসিস তখন শুরু হয়েছে যখন তারেক রহমানের গডফাদার, যে দেশের নির্ভরতায় তারেক রহমান বাংলাদেশ সরকার গঠন করতে পেরেছে, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প যখন ইরানের উপর আক্রমণ করে, ইরান পাল্টা আক্রমণ করে সমুদ্রপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এতে সরকারের তেল আমদানি বন্ধ হয়ে যায়। কিন্তু সরকার এই জিনিসটি লুকানোর চেষ্টা করছে। সত্য কথা হচ্ছে, করোনার পর ইউনূস সরকারের সন্ত্রাসী শাসনের পর বাংলাদেশের জনগণকে তৃতীয়বারের মতন ভিক্ষুকের মতন লাইনে দাঁড়াতে হচ্ছে নিজের টাকায় তেল কেনার জন্য ঘন্টার পর ঘন্টা। বাংলাদেশে বড় বড় সকল শহরে ভিডিও, সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইনের সারি। ২২ মার্চ গাইবান্ধাতে তেল না পাওয়ার কারণে অ্যাম্বুলেন্স বন্ধ হয়ে যায় এবং যথাসময়ে হাসপাতালে পৌঁছাতে না পেরে রোগী মারা যায়। কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে মানুষ বিরক্ত হয়ে রাস্তায় গাড়ি রেখে চলে যাচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে চলে গিয়েছে ১.৫-২ কিলোমিটার তেল নেওয়ার জন্য লাইন দিতে হচ্ছে এখন। অন্যদিকে অসাধু ব্যবসায়ীরা গ্রামেগঞ্জে হাট বাজারে চড়া দামে বোতলে করে তেল বিক্রি করছে। বাধ্য হয়ে পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, পরিস্থিতি খুব বিপজ্জনক। কারণ তেল না পেয়ে পেট্রোল পাম্পের কর্মচারীর সাথে বাকবিতণ্ডা এবং গণ্ডগোল হচ্ছে সাধারণ জনগণের। কোনো কোনো জায়গায় তো পুলিশ প্রোটেকশন পর্যন্ত দিতে হচ্ছে। কিন্তু সরকার, মুক্তিযুদ্ধ মন্ত্রী, জ্বালানি মন্ত্রী বলছে তেলের কোনো সংকট নেই। সরকার বলার চেষ্টা করছে সাধারণ জনগণের প্যানিকের কারণে এই সংকটের সৃষ্টি হচ্ছে। তাই রেশনিং পদ্ধতি চালু করতে বলেছিলেন জ্বালানি প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে। এখন প্রশ্ন হচ্ছে, তেলের যদি কোনো সংকট নাই থাকে, তাহলে মির্জা ফখরুল কেন বলছে তেলসহ সকল জিনিসের দাম বেড়ে যাবে? আর কেনই বা বাংলাদেশ সরকার $2 বিলিয়ন বেশি জরুরি বিদেশি সহায়তা পাওয়ার চেষ্টা করছে? কেন সরকার ফিলিং স্টেশন মালিকদের জন্য সতর্কবার্তা জারি করেছে? সব ডিসিএসপিদের কেন সরকার চিঠি পাঠিয়েছে?
কেন 4 থেকে 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে সাধারণ জনগণ তেল পাচ্ছে না? শর্টেজ যদি নাই থাকে তাহলে এই ভোগান্তি সাধারণ জনগণ কেন পোহাতে হচ্ছে? আসলে মূল বিষয় হচ্ছে সাধারণ জনগণ এই সংকটে পড়ার কারণ ইরান যুদ্ধ নয়। বাংলাদেশ সরকারের বুদ্ধিহীনতা, পরিকল্পনার ঘাটতির কারণে সাধারণ মানুষ এই সংকটে পড়েছে। পুরো বিশ্ব আন্দাজ করতে পেরেছিল জানুয়ারি মাসে যে ইরানের উপর হামলা হতে পারে। আর ইরানের উপর হামলা হলে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিবে, এটি বোঝার জন্য কোনো বুদ্ধিজীবী বা রকেট সায়েন্স বোঝার প্রয়োজন পড়ে না। যারা অল্প জ্ঞান রাখে বিশ্ব রাজনীতির, তারা সকলেই এই বিষয়টি জানে। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশ সরকার এই বিষয়টি আমলেই নেয়নি। যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই অন্য দেশগুলো থেকে তেল আমদানি করার ব্যবস্থা নেওয়া যেতে পারত, কিন্তু সরকার সেটি করেনি। ঠিক আছে, বুঝলাম বাংলাদেশ সরকার আগে বুঝতে পারেনি, কিন্তু যখন যুদ্ধ শুরু হলো তখন তো আগেভাগেই এই পরিকল্পনা করার প্রয়োজন ছিল। আমার প্রশ্ন তাহলে, তারেক জিয়া যে বলেছিল আই হ্যাভ এ প্ল্যান, তার প্ল্যানটা কি বাংলাদেশের জনগণকে কষ্ট দেওয়া? মুসলমান দেশ হিসেবে যখন বাংলাদেশ সরকার ইরানের পক্ষে থাকার কথা, তখন বাংলাদেশ সরকার গেজেট জারি করল আমেরিকার পক্ষে। কিন্তু এই বিপদের সময় তেল দিয়ে সাহায্য করেছে আমাদের বন্ধুপ্রীতম দেশ ইন্ডিয়া। সেই তেল এসেছে শেখ হাসিনার করে যাওয়া ইন্ডিয়ার সহযোগিতা নিয়ে পাইপলাইনের মাধ্যমে। এখন কি সোনার ছেলেরা বলবে দিল্লি না ঢাকা? তারা কি বলবে আমাদের শত্রু শেখ হাসিনা দেশকে বিক্রি করে দিয়ে গিয়েছে? ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে এসে পৌঁছেছে 5,000 মেট্রিক টন ডিজেল। দেশের জ্বালানি সংকট মোকাবেলা ও মজবুত স্বাভাবিক রাখতে এই তেল আমদানি করা হয়েছে। বাংলাদেশ সরকার চাইলে নিউট্রাল থেকে ইরানের কাছ থেকে বা হরমুজ প্রণালী দিয়ে তেল নিয়ে আসতে পারত, চীনের মতন করে, কিন্তু সরকার সেটিও করতে ব্যর্থ হয়েছে। ফল ভুগতে হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণকে। সরকার চাইলে খুব সুন্দর ব্যবস্থা নিতে পারত হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পরও, কিন্তু সরকার কিছুই করেনি। জনগণকে ধোঁকা দিয়ে ভুল বুঝিয়েছে, বলেছে কোনো শর্টেজ নেই। আপনারাই বলেন, এইভাবে মিথ্যা বলার কারণে সরকারের প্রতি বিশ্বাস বাড়বে না কমবে? তখন আমি সরকারের প্রতি আস্থা রাখছিলাম। সরকার বলছে তেলের সংকট নাই, আপনারা দুশ্চিন্তা করেন না। তো সরকারের প্রতি আস্থা রাখার কারণে আমি তেল ভরি, ওই আশ্বাসের উপর ভিত্তি করে আমি তেল আর নেই নাই। এখন আসল কথা হচ্ছে, এগুলো মেনটেন করার জন্য বা দেশের চিন্তা করে কোনো পদক্ষেপ নেওয়ার জন্য ডাইনামিক লিডার প্রয়োজন, যেটি করেছিল শেখ হাসিনা। তার করে যাওয়া পাইপলাইনের মাধ্যমে তেল এসেছে, কিছুটা স্বস্তি পেয়েছে বাংলাদেশ। শেখ হাসিনা সরকারের সময় জ্বালানি তেলের ধারণ ক্ষমতা প্রায় 52% বৃদ্ধি করা হয়েছিল। গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানের জন্য মডেল পিএস 2023 চূড়ান্ত করা হয়েছিল। কক্সবাজারের মহেশখালীতে 2টি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন করা হয়েছিল। এছাড়া পায়রা বন্দরে আরও একটি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা ও চুক্তি সম্পন্ন করা হয়। দুর্বল নেতৃত্বের কারণে সেগুলোও ব্যবহার করে স্বস্তি দিতে পারছে না বিএনপি সরকার বাংলাদেশকে। শেখ হাসিনা বাংলাদেশের যে ক্যাপাসিটি রেখে গিয়েছে, তাতে 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত তেল মজুত থাকার কথা। কিন্তু সরকারের এই অব্যবস্থাপনা ও অবহেলার কারণে জনগণের এই ভোগান্তি। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনার প্ল্যান জনগণের স্বস্তির জন্য অবশ্যই হতে হবে। দূরদর্শী চিন্তা করতে হবে দেশরত্ন শেখ হাসিনার মতন, তবেই বাংলাদেশ এগিয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, জনগণ এই সংকট থেকে কিভাবে বের হয়ে আসবে? উত্তরটি কয়েকটি পরিস্থিতির উপর নির্ভর করে। পরিস্থিতি 1, শীঘ্রই যদি যুদ্ধবিরতি হয়। আলোচনা চলছে, কিন্তু ইরান ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে হামলার বিরুদ্ধে নিশ্চয়তা দাবি করছে। ট্রাম্পও বলেছে যুদ্ধ শীঘ্রই শেষ হবে, কিন্তু সমস্যা হলো ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি, যিনি 9 মার্চ নিযুক্ত হয়েছেন, তিনি তার বাবার চেয়েও বেশি কট্টরপন্থী বলে জানা গেছে। তিনি বলেছেন যে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক ঘাঁটিগুলো সরানো না হওয়া পর্যন্ত হামলা চলতে থাকবে। পরিস্থিতি 2, বিকল্প সরবরাহে কাজ করা উচিত। বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র, নরওয়ে, কানাডা এবং রাশিয়া থেকে জরুরি সরবরাহ শুরু করেছে ভারতের মাধ্যমে। এটি ভালো খবর মনে হচ্ছে, কিন্তু পরিস্থিতি ব্যর্থ হতে পারে যদি পরিকল্পনা ভালো না থাকে। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বাংলাদেশ অন্য দেশ থেকে তেল কেনার জন্য, মানে রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য, এক কথায় আমেরিকা যে দেশগুলোকে ব্যান করে রেখেছে, তাদের কাছ থেকে তেল কেনার জন্য আমেরিকার পারমিশন নিতে হবে বাংলাদেশকে। আর এই চুক্তি করে গিয়েছে ইউনূস সরকার বিএনপি ও জামাতের সহযোগিতায়। চিন্তা করতে পারেন, আমার টাকায় তেল কিনবো আমি, আর পারমিশন নিতে হবে আমেরিকার।
এর চাইতে দুঃখ আর হতাশাজনক আর কি হতে পারে বাংলাদেশের জন্য। পরিস্থিতি ৩, যুদ্ধবিরতি ছাড়াই যদি হরমুজ প্রণালী খুলে দেওয়া যায়। ট্রাম্প বলেছে প্রণালীটি খুলে দেওয়া হবে, ইরান বলছে অসম্ভব, একটি জাহাজও তেল নিয়ে যেতে দেওয়া হবে না, ইরান মাইন পেতে রেখেছে। এই পরিস্থিতিটিও শীঘ্রই ঘটার সম্ভাবনা কম। চতুর্থ পরিস্থিতি, যুদ্ধ যুদ্ধের মতন চলতে থাকুক, যে কোনোভাবে যদি বাংলাদেশে এসে সরবরাহ পৌঁছায়, যদি ইরান বাংলাদেশে আসা জাহাজগুলোকে অনুমতি দেয়। এ নিয়ে অনেক আলোচনা হচ্ছে, গণমাধ্যমে মিথ্যাচারও রটিয়ে বেড়াচ্ছে, কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর মতে বর্তমান অবস্থা হলো বাংলাদেশের পতাকাবাহী জাহাজগুলোকে ইরানে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য কোনো সার্বজনীন চুক্তি নেই। প্রতিটি জাহাজের চলাচল একটি স্বতন্ত্র বিষয়, বাংলাদেশকে ইরানের সঙ্গে এক এক করে আলোচনা করতে হবে। মূল কথা হলো যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত প্রণালীটি খুলবে না, আর প্রণালীটি না খোলা পর্যন্ত গ্যাস তেল আসবে না। প্রশ্ন হলো কি করা যেতে পারে? এখন কিছু বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া যেতে পারে। ১. প্রয়োজনে ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেল ব্যবহার না করে বাস, ট্রেন, বিআরটির মতন গণপরিবহন ব্যবহার করলে জ্বালানির সাশ্রয় হবে। সম্ভব হলে কাছাকাছি দূরত্বের জন্য হাঁটা বা বাইসাইকেল ব্যবহার করা। বাজারে কৃত্রিম তেলের সংকট হতে পারে, এরকম গুজবে কান দেওয়ার প্রয়োজন নেই। অতিরিক্ত তেল কিনে মজুত করবেন না। যখন সবাই একসাথে বিপুল পরিমাণ তেল কেনা শুরু করে, তখন পাম্প ও সরবরাহ ব্যবস্থার উপর কৃত্রিম চাপ তৈরি হয়, যা সংকটকে আরও ঘনীভূত করে। শুধুমাত্র যতটুকু প্রয়োজন ততটুকু তেল কিনলে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকবে। গাড়ির এসির ব্যবহার সীমিত রাখা, টায়ার প্রেসার ঠিক রাখা এবং ইঞ্জিন নিয়মিত টিউন আপ করলে জ্বালানি খরচ অনেক অংশে কমে আসে। এছাড়া ঘরে বা অফিসে এসি ও বৈদ্যুতিক যন্ত্রপাতি সাশ্রয়ী ব্যবহার পরোক্ষভাবে দেশের ডিজেল ও গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উপর চাপ কমবে, যা জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে। আসলে এই পদক্ষেপগুলো আপনাকে ক্ষণিকের জন্য সংকট থেকে মুক্ত করতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী মুক্তি পাওয়ার জন্য দূরদর্শী নেতা, দূরদর্শী প্ল্যান অবশ্যই জরুরি। কিন্তু অপরপক্ষে দেখা যাচ্ছে বাংলাদেশের নেতারা, মন্ত্রীরা এখনও ঘুমিয়ে আছে, যার কারণে নীরবের মতন যুবককে জীবন দিতে হয়েছে এবং অ্যাম্বুলেন্সে অসুস্থ বৃদ্ধ বাবাকে মৃত্যুর কোলে ঢেলে যেতে হয়েছে আস্তে আস্তে। আমার প্রশ্ন, কবে আমরা জেগে উঠব? সঠিক নেতৃত্ব বেছে নিব? সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কয়েকদিন ধরে দেখা যাচ্ছে জিয়াউর রহমানকে ঘোষক হিসেবে বলা হচ্ছে, কিন্তু জিয়াউর রহমান জীবিত থাকাকালীন কখনোই নিজেকে বাংলাদেশের ঘোষক হিসাবে বলেননি। তা তথ্য ও প্রমাণ সহকারে জানতে চাইলে এই ভিডিওটি দেখতে পারেন। আজকে এই পর্যন্তই, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।